রহমান সাহেব বিগত 4 বছর যাবৎ কুয়েতে একটি কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ করেন। তার বাবার দেয়া শেষ জমিটুকু বিক্রি করে সে বিদেশে পাড়ি জমান। এখন সে ভালো ইনকাম করেন। তার বউকে সে ঢাকাতে একটি ফ্ল্যাট ভাড়া করে রাখেন। রহমান সাহেব বিদেশে কাজ করলেও তার মন সবসময় পড়ে থাকে জন্মভূমি বাংলাদেশে। তিনি প্রতি মাসে বেতন পেয়ে নিজের জন্য সামান্য কিছু টাকা রেখে সব টাকা তার স্ত্রীকে পাঠিয়ে দেন সুন্দর ভবিষ্যতের জন্য। তার সাপ্তাহিক ছুটিতে সে শুধু তার স্ত্রীর সঙ্গেই কথা বলেন আর বলেন, আমি যখন দেশে ফিরব তখন আমরা অনেক আনন্দ করব, তোমাকে সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাব। তিনি আরও বলেন, খুব শীঘ্রই আমি দেশে ফিরে আসব এবং একটি ছোট ব্যবসা প্রতিষ্ঠান খুলব। আমরা সুখে শান্তিতে দিন কাটাবো। তারপর আমাদের খুব সুন্দর ফুটফুটে একটি বাচ্চা হবে। তাকে আমরা মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। রহমান সাহেব যখন তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলতেন তখন তিনি তার কষ্টের জীবনটা কখনোই তার স্ত্রীর সামনে তুলে ধরতেন না। তিনি সবসময় বলতেন, আমি এখানে অনেক ভালো আছি। কিন্তু সত্যিকার অর্থে রহমান সাহেব সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত রোদে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে। বাসায় ফিরে নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করে, নিজের খাবার নিজেই রান্না করে। তারপরেও এই জীবনটাকে সে মেনে নিয়েছিল শুধুমাত্র পরিবারকে ভালো এবং সুখে রাখার জন্য। তিনি এবার চিন্তা করেন, অনেক টাকা তো কামানো হয়েছে, এইবার দেশে ফিরে যাব। এবার দেশে ফিরে ছোট্ট একটি ব্যবসা করব, আর বিদেশে ফিরে আসব না। তার স্ত্রীকে ফোনে জানায় আগামী 1 সপ্তাহের মধ্যেই সে দেশে ফিরে আসবে। এই কথা শুনে তার স্ত্রী খুব খুশি হন। আসলে রহমান সাহেব আজই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি তার স্ত্রীকে চমকে দিতে চান। বাসায় ঢুকেই তার প্রিয়তমা স্ত্রীকে একজন পরপুরুষের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এই দৃশ্য দেখে রহমান সাহেব হতভম্ব হয়ে যান। তার সমস্ত স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। রহমান সাহেব কিছু না বলে ঘর থেকে বের হয়ে যান। রহমান সাহেবের মতো এমন অনেকেই আছেন যাদের স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অবশ্য সবাই তো এমনটি নয়, কিন্তু এমন অনেকেই আছেন। তাদের উদ্দেশ্যে বলছি, মনে রাখবেন, শুধু আপনাদের সুখের জন্যই কিন্তু তারা দেশ ছেড়ে পরিবারের সুখের জন্য বিদেশ পাড়ি দেন। প্রবাসীদের সাথে এমন বড় অন্যায় কিন্তু আল্লাহ পাক কখনোই সহ্য করবেন না। আমাদের গল্পটি যদি আপনাদের কারো পরিবারের সাথে মিলে যায় তাহলে অবশ্যই শেয়ার করুন। আমাদের প্রতি যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। খুব বড় একটি কোম্পানির ম্যানেজার অনিক সাহেব অহংকার নিয়ে একদিন তার অফিসের কর্মকর্তাদের রান্নায় নিয়োজিত থাকা এক বয়স্ক বাবুর্চিকে কোনো কথা ছাড়াই মারধর শুরু করলেন। মারার এক পর্যায়ে ম্যানেজার চিৎকার চেঁচামেচি করে বলতে লাগলো, তোর মতো বাবুর্চি আমি আমার পায়ের নিচে রাখি। যে কাজ তোর পক্ষে করা সম্ভব নয় অযথা সে কাজ করতে এসেছিস কেন? এমন কাজ করতে গেলে এরকম মাইরি খাইতে হবে তোকে। বুড়ো বাবুর্চি অফিসের এক কোণে বসে কাঁদছিলেন আর কাঁদতে কাঁদতে উপরওয়ালার কাছে বিড়বিড় করে কি যেন বলেই যাচ্ছিলেন। এমন সময় অফিসের এক কর্মচারী এসে বুড়ো বাবুর্চির কান্না দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে চাচা, আপনি এভাবে কাঁদছেন কেন? বুড়ো বাবুর্চি জানালেন, আজ ভুল করে ম্যানেজার স্যারের খাবারে খানিকটা লবণ বেশি হয়ে গিয়েছিল, যার কারণে ম্যানেজার স্যার খাবারগুলো না খেয়েই আমাকে মারধর করল। চোখের কোণ থেকে অনবরত অশ্রু ঝরতে লাগলো ওনার। এই ঘটনার কিছুদিন পর হঠাৎ তাড়াহুড়া করে অফিসের কোম্পানির মালিক প্রবেশ করল। কোম্পানির মালিক বেশ রাগান্বিত ছিল। অফিসের সব কর্মচারী তাকে শ্রদ্ধা জানালেন দাঁড়িয়ে। সবাই কিছু বুঝে ওঠার আগেই মালিক তেড়ে গিয়ে ম্যানেজারকে চট দিয়ে বসলেন, তাও আবার সবার সামনে। আর কী সব যা তা বলছিল। এরই এক পর্যায়ে দেখা গেল ম্যানেজার মালিকের পায়ে পড়ে কাঁদতে লাগলো।
পরে জানা যায় ম্যানেজার তার অফিসের বেশ কিছু টাকা চুরি করেছে, তাই এমন পরিস্থিতির শিকার হতে হয়েছে তাকে। মালিক তার শাস্তি হিসেবে যতদিন পর্যন্ত চুরির টাকা পুরোপুরি শোধ করতে না পারবে ততদিন যাবৎ বাবুর্চির সহকারী হিসেবে থালা বাসন ও অন্যান্য জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্নর কাজে নিয়োজিত থাকার নির্দেশ দিলেন। একটু আগেই তিনি ম্যানেজার ছিলেন, যিনি চার দেয়ালের মাঝে চারকোনা টেবিলে বসে বসে ল্যাপটপে যাবতীয় হিসাব করতেন। সময়ের ব্যবধানে সব নিমিষে ওলটপালট হয়ে গেল। কিছুদিন আগে যার মুখে চর বসিয়েছিল তার সাথে বসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে হচ্ছে। পরিস্থিতি কখন কার কি হয়ে ফিরে আসে তা কখনো কারো জানা নেই। তাই সকল কাজকে শ্রদ্ধা করতে শিখতে হবে। ভালো ব্যক্তির মাঝে ছোট বড় পার্থক্য করাই হচ্ছে নিকৃষ্ট। তার কাছে অহংকার হিংসা কখনো মানুষের জন্য ভালো ফল নিয়ে আসতে পারে না। তার পরিণতি সবসময় পতনের দিকেই ধাবিত হয়। আমাদের গল্পটি যদি আপনাদের কারো পরিবারের সাথে মিলে যায় তাহলে অবশ্যই শেয়ার করুন। আমাদের প্রতি যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। কাজ করে বল্টু নামের একটা ছোট ছেলে। সব সময় তার মুখে হাসি লেগেই থাকে। এলাকার তথাকথিত বড় ভাই এবং তার দলবল একসাথে দোকানে আসে। টেবিলে বসে বড় ভাই বল্টুকে ডাক দিলেন, আয় এদিকে আয়। বল্টু এগিয়ে এসে বলে, স্যার কি লাগবে বলেন। যা এক গ্লাস পানি নিয়ে আয়। বল্টুকে কথা শেষ করতে না দিয়ে ওদের একজন চেঁচিয়ে উঠে বলে, এত কথা বলিস কেন, যা পানি নিয়ে আয়। মন খারাপ হয় বল্টুর। কোনো কাস্টমার তার সাথে এমনটি করে কথা বলে না। ও ড্রাম থেকে পানি নিয়ে চট করে ফিরে আসে হাসি মুখে। টেবিলের সামনে পানি রাখতেই ঠাস করে একটা চর এসে পড়ে তার গাল। ওর মাথা ঘুরে যায়। কিছুক্ষণ পর বড় ভাই বলে, শালা গ্লাস কি তোর বাপে ধরব? তখন বল্টুর হাসি বন্ধ হয়ে যায়, চোখে পানি চলে আসে। তবুও কথা না বাড়িয়ে গ্লাসটা নিয়ে ফিরে আসে। গ্লাসটা ভালো করে পরিষ্কার করে ফেলে। তারপর পরিষ্কার গ্লাসে পানি ভরে এক মুখ থুথু দেয়। ওর চোখের সামনে গ্লাসের পানিতে ভাসছে থুথু। তারপর পরিষ্কার করা আঙুল দিয়ে নেড়ে গ্লাসের পানিতে মিশিয়ে দেয়। একদমই বোঝার উপায় নেই এই পানিতে থুথু দেয়া আছে। তারপর দ্রুত ফিরে আসে টেবিলের কাছে। এবার মুখে হাসি নেই। পানি ভর্তি গ্লাস তুলে দেয় ওই বড় ভাইয়ের হাতে, আর চোখে একরাশ রাগ নিয়ে তাকিয়ে থাকে। প্রাণ ভরে পুরো গ্লাসের পানি খেয়ে নেয় সেই বড় ভাই। তার দিকে ইশারা করে বলে, দেখলে তো মায়ের উপর কোনো ওষুধ নাই, টাইট না দিলে ভালো সার্ভিস পাওয়া যায় না। এই কথা বলে ভাই আর তার সাথে থাকা সবাই হু হু করে হাসছে। বল্টু পেছনে ফিরে একটা মুচকে হাসি দেয়। সেই হাসিতে থাকে তীক্ষ্ণ কানের ব্যথা আর অপমানের জবাব দেওয়ার সুখ। দুনিয়া কত অদ্ভুত। ভালো জিনিস দিলে মানুষ খুশি হয় না, আর অজান্তে ক্ষতিকর জিনিস পেলেও খুশিতে আত্মহারা হয়ে যায়। এ কথা থেকে বোঝা যায় পৃথিবীতে জোর জবরদস্তি করে ভালো কিছু পাওয়া যায় না। ভালোবাসা দিয়ে জয় করে নিতে হয় ভালো আচরণ। প্রিয় দর্শক, ছোট বড় সকল পেশার মানুষের প্রতি ভালোবাসাপূর্ণ আচরণ করা উচিত। বল্টু যেটা করেছে সেটাও আমরা সমর্থন করি না, আবার এলাকার তথাকথিত বড় ভাই যেটা করেছে সেটাও আমরা সমর্থন করি না। আমাদের এই গল্পের শিক্ষা হচ্ছে একটাই, তা হলো ঘৃণা বা ক্ষোভ না, ভালোবাসা দিয়ে জয় করা যায় পৃথিবীর সব কিছু। আমাদের গল্পটি যদি আপনাদের কারো পরিবারের সাথে মিলে যায় তাহলে অবশ্যই শেয়ার করুন। আমাদের প্রতি যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। এই হলো আবিদ, বাবা মার একমাত্র সন্তান। পড়াশোনা শেষ করে খুব ভালো একটি কোম্পানিতে চাকরি পায় আবিদ। তারপরে ঢাকায় সেটেল হয়ে যায়। বাবা মার সাথে দু একদিন পরপর কথা হতো তার। আগে প্রতিদিনই কথা হতো। কাজের চাপে কিছুই হয়ে ওঠে না এখন তার। গ্রামে তো একবারেই যাওয়া হয় না বললেই চলে। এক অফিস কলিগের মাধ্যমে তার দীপার সাথে পরিচয় হয়। দীপা অন্য একটি কোম্পানিতে চাকরি করে।
কোনো একটা কারণে সে আবিদের অফিসে আসে। তখনই তার সাথে প্রথম কথা হয় দীপার সাথে। আস্তে আস্তে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। মা বাবাকে জানায় যে সে দীপাকে বিয়ে করতে চায়। মা বাবা বরাবরের মতোই তার কথা রাখলো এবং তাদের বিয়েতে সম্মতি দিল। দীপা আর আবিদ নিজেরাই বিয়ে করে নিল। পারিবারিকভাবে অনুষ্ঠান করে বিয়ে করবে এত ঝামেলা আবার আবিদের পছন্দ না। বিয়ের প্রথম দিনগুলো খুব ভালো যাচ্ছিল আবিদের। দীপার সাথে সময় কাটাতে তার খুব ভালো লাগতো। মা বাবার সাথে এখন সপ্তাহখানেক পর কথা হয়। তার মা একদিন ফোন দিয়ে বলল, তোর বাবা খুব অসুস্থ, তুই জলদি আয় গ্রামে। আবিদ বলল, অনেক ব্যস্ত আছি, পরে কথা বলবো। এই বলে সে ফোনটা রেখে দিল। কিন্তু পরে আর সে তার মাকে ফোন দেয়নি। আসলে আবিদ কোনো কাজে ব্যস্ত ছিল না, সে দীপার সাথে সময় কাটাতে ব্যস্ত ছিল। তারা প্ল্যান করছিল কক্সবাজার ঘুরতে যাবে। বিয়ের যখন 6 মাস তখন তাদের আবেগী ভালোবাসা কমতে থাকে। তখন ছোট ছোট বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতে শুরু হয়। একদিন আবিদ রাগের মাথায় দীপাকে একটি চড় মেরে বসে। দীপা সেদিন তাকে ছেড়ে চলে যায় তার বাপের বাড়ি। এদিকে আবিদ নেশায় আসক্ত হয়ে পড়ে। একাকিত্ব ঘিরে রাখত তাকে সবসময়। বাবাকে অনেকবার ফোন দিতে চেয়েছে সে, কিন্তু কোন মুখে ফোন দিবে তা বুঝে উঠতে পারছিল না। আবিদ অফিসের কাজেও মনোযোগী হতে পারছিল না। তার পারফরমেন্স ধীরে ধীরে খারাপ হতে লাগলো। চাকরিটাও হয়তো হাতছাড়া হয়ে যাবে। এদিকে দীপা তাকে তালাকের নোটিশ পাঠিয়ে দিয়েছে। জীবনটা বুঝি এমনই কঠিন, আশেপাশে কেউ নেই তার, সে খুব একা। এটা ভাবতে ভাবতেই কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখল তার বাবা মা দাঁড়িয়ে আছে। বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও মা, আমি তোমাদের প্রয়োজনটা বুঝতে পারিনি। বাবা অসুস্থ ছিল, তাও আমি যাইনি দেখতে। শুধু আমার নিজেকে নিয়েই আমি ব্যস্ত ছিলাম সব সময়। মা আমার মাথায় হাত রেখে বলল, বাবা মা সবসময় চায় তার সন্তান সুখে থাকুক। বাবা বলল, আরে তোর বাবা তো এখনো বেঁচে আছে, কাঁদছিস কেন? যদিও তুই তোর মাকে বেশি ভালোবাসিস, কিন্তু আমি তোকে কম ভালোবাসি না। বাবারা ভালোবাসাটা দেখাতে পারে না। শোন, তুই কিছুদিনের জন্য আমাদের সঙ্গে গ্রামে চল, আপনদের সাথে দেখা করলে তোর ভালো লাগবে। আমি তখন তাদেরকে তাদের বৌমা সম্পর্কে বলতে নিলে তারা আমাকে থামিয়ে দিয়ে বলল, আমরা সব জানি, আমাদের কথা হয়েছে বৌমার সাথে। শোন, মারা তো 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে রেখে জন্ম দেয়, আর বাবারা সব সময় সন্তানকে মাথায় রেখে চলে। আমি তোর বাবা, তুই আমার সন্তান, তোর সব কিছু আমি জানি। শোন, তোদের যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে একে অপরের সাথে কথা বলে নেওয়া উচিত, ভুল বুঝাবুঝি দূর করে নেওয়া উচিত। বিয়ে তো কোনো ছেলে খেলা নয়। বৌমা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমরা তাকে বলেছি, তোমরা তোমাদের সম্পর্ককে আরেকটা সুযোগ দাও। এর মধ্যে আবিদের স্ত্রী দীপা চলে আসে। আবিদের বাবা তার বৌমার উদ্দেশ্যে বলল, সংসার অনেক বড় একটি দায়িত্ব মা। এই সংসার তখনই সফলভাবে পরিচালনা করতে পারবে যখন দুইজন ত্যাগ করতে শিখবে। দুইজন দুইজনকে ভালোবাসার পাশাপাশি ছাড় দিতে হবে। এই দেখো, তোমার শাশুড়ি আর আমি 40 বছর ধরে সংসার করছি। তোমার শাশুড়ি যখন রাগ করে তখন আমি চুপ করে থাকি, আর আমি যখন রাগ করি তখন তোমার শাশুড়ি চুপ করে থাকে। আমরা দুজন দুজনকে বুঝি, আর এভাবেই আমরা দুজন দুজনের ছায়া হয়ে একসাথে আছি। তোমাদের জন্য অনেক দোয়া করি মা। সবাই বিয়ে করতে পারে, কিন্তু সংসার সবাই করতে পারে না। আমি দোয়া করি তোমরা যেন সংসারটা করতে পারো। আমার বিশ্বাস তোমরা সংসারটা ঠিক মতো করতে পারবে। বাবার পরামর্শ শুনে আবিদ ও দীপার মধ্যকার দূরত্বের অবসান ঘটল। আজ অনেক রাত পর শান্তির নিঃশ্বাস নিচ্ছে আবিদ। একটি সুন্দর ঘুম দিবে, কারণ আমার সংসারে সব অশান্তি দূর হয়ে গেছে, আর সব কিছু সম্ভব হয়েছে বাবার কারণে। বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তো অনেক খারাপ। যখন তোমার আমাকে দরকার ছিল আমি তোমার পাশে ছিলাম না, কিন্তু
তুমি আমার পাশে ছিলে ছায়ার মতো। অবশেষে 2 হাত তুলে আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার বাবা মাকে সবসময় সুস্থ রেখো। যে কোনো বাবা মা দূরে থাকুক বা কাছে থাকুক, তাদের দোয়া সবসময় সন্তানের সঙ্গে থাকে। সকলের কাছে অনুরোধ রইল, নিজের বাবা মার সঙ্গে থাকুন, তাদের দেখাশোনা করুন এবং তাদের সম্মান করুন। আমাদের এই গল্পটি যদি আপনার আশেপাশে কারোর সাথে মিলে যায়, তাহলে তাদের সাথে শেয়ার করুন। আমাদের প্রতি যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান আর আমাদের পাশে থাকুন। একবার এক ব্যক্তি বাজারে গেলেন ফল কিনতে। কমলাগুলো খুব ফ্রেশ, দেখে খুব ভালো লাগলো তার, আর কম দামেও বিক্রি হচ্ছে। তিনি যখন ফল বিক্রেতাকে বললেন, আমাকে 1 কেজি ফল দাও, ফল বিক্রেতা ক্ষমা চেয়ে তাকে বললেন, দয়া করে আপনি কমলা আমার পাশের দোকান থেকে কিনুন, তার কাছে আপনি একই দামে পাবেন। এই কথা শুনে বেশ বিরক্ত হলেন ক্রেতা। তিনি ছিলেন একজন ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তি, আর ফল বিক্রেতা ছিলেন একজন মুসলমান। দোকান থেকে বের হওয়ার সময় বিড়বিড় করে বলতে লাগলেন, এমন অসভ্য বলেই তো মানুষ মুসলমানদেরকে দেখতে পারে না। এরপর তিনি আমার পাশের দোকানে গেলেন। দোকান থেকে তিনি তার কাঙ্ক্ষিত ফলটি কিনে নিয়ে আসছিলেন। এমন সময় আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই, ফলগুলো কি ঠিক আছে? একই দামে কি কিনতে পেরেছেন? কিন্তু সে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। কিছুক্ষণ পর বলল, আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনার কাছে একই ফল থাকা সত্ত্বেও আপনি কেন আপনার পাশের দোকান থেকে আমাকে ফলগুলো কেনার পরামর্শ দিলেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একজন ধর্মপ্রাণ মুসলমান, তার উপর আবার তিনি অমুসলিম ভিন্নধর্মী। ধরতে গেলে সে আপনার প্রতিদ্বন্দ্বী। আপনি আপনার ব্যবসা না করে কি বুঝে ওনার কাছে পাঠালেন আমাকে? ফল বিক্রেতা বললেন, আল্লাহর অশেষ রহমতে আজ আমার ভালো বিক্রি হয়েছে। আমার আজকের রিজিক আমি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। বেচারা সকাল থেকে বিক্রি করতে পারছে না মোটেও। আমার যেমন বউ বাচ্চা আছে, ওরও তো বউ বাচ্চা রয়েছে। বেচারা বিক্রি না হলে কিভাবে সংসার চালাবে? তাই আপনার মতো অনেককে আমি ওর দোকানে পাঠিয়েছি। এই কথা শুনে অমুসলিম ব্যক্তি ভাবনার সাগরে ডুবে গেল এবং স্থানীয় বিভিন্ন কিতাবের দোকান থেকে সে বিভিন্ন ইসলামিক বই কিনে সে সেগুলো পড়তে লাগলো। ইসলাম সম্বন্ধে জ্ঞান অর্জন করলো। আসলে বিশ্বজুড়ে ইসলামের প্রচার বইভিত্তিক তান্ত্রিক জ্ঞানের মাধ্যমে কখনোই হয়নি। ইসলামের প্রচার হয়েছে এইরকম ভালো কাজের মাধ্যমে। ইসলাম কখনোই কাউকে জোর করেনি, বলেনি তোমাকে ইসলাম গ্রহণ করতেই হবে। বরং ইসলাম মানুষকে উপলব্ধি করিয়েছে এর চেয়ে শ্রেষ্ঠতর কিছু হতেই পারে না। ইসলাম মানুষকে উপলব্ধি করিয়েছে এর চেয়ে শুদ্ধ আর সত্য কিছু হতেই পারে না। কিছু মানুষ ইসলাম সম্বন্ধে না জেনে উল্টাপাল্টা মন্তব্য করে, কিন্তু আমরা মুসলিমরা যদি সেই ফল বিক্রেতার মতো হই, আমরা যদি সবাই ভালো কাজ করি, ওজনে কম না দেই, আমরা যদি আর ভেজাল দ্রব্য বিক্রি না করি, তাহলে সেই ক্রেতার মতো প্রত্যেকটি অমুসলিম ব্যক্তির হৃদয়ে একবার হলেও নাড়া দিবে। আমাদের গল্পটি যদি আপনাদের কারো পরিবারের সাথে মিলে যায়, তাহলে অবশ্যই শেয়ার করুন। আমাদের প্রতি যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। রিফাত কাউকে না জানিয়ে আজ তার শ্বশুর বাড়িতে এসেছে। দরজায় নক দিতেই তার শাশুড়ি দরজা খুলে দিল এবং বললেন, আরে বাবাজি, হঠাৎ তুমি কি মনে করে? আর মিম কই? রিফাত বলল, আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন আপনি? মিমকে নিয়ে আসিনি, আমি একাই এসেছি আপনাকে আমার সাথে আমার বাসায় নিয়ে যেতে। কেন বাবা, কোনো সমস্যা হয়েছে? মিম ঠিক আছে তো? রিফাতের শাশুড়ি খুব চিন্তিত হয়ে পড়লেন। রিফাত তখন তার শাশুড়িকে বলল, আম্মা, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি আসলে মিমকে সারপ্রাইজ দিতে চাই, এর জন্য আপনার সাহায্য লাগবে। আপনি জলদি করে রেডি হয়ে নিন, এখনই আমরা রওনা দিব। রিফাতের শাশুড়ি বলল, চলো বাবা,
আমি এভাবেই যাব। তারা তখনই রিফাতের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রিফাত বাড়িতে ঢোকার আগেই তার শাশুড়িকে বলল, মা আপনি একটা বড় করে ঘোমটা দিয়ে নিন তো, যাতে মিম আপনাকে দেখে একদম চিনতে না পারে। রিফাতের শাশুড়ি খুব ভালো মানুষ, কিছু না বলেই রিফাত যেভাবে বলল ঠিক সেভাবেই করল। দরজা খুলে বাসায় ঢুকতেই মিম জিজ্ঞেস করল, কাকে নিয়ে আসছো? রিফাতের শাশুড়ি কিছু না বলে বড় একটা ঘুমটা টেনে রিফাতের পাশে দাঁড়িয়ে রইলেন। রিফাত বলল, মাকে নিয়ে আসছি। মিম তখনই বলতে লাগলো, বাহ খুব ভালো কাজ করেছো। আমি মাত্র রেডি হলাম আমার বান্ধবীর জন্মদিনে যাব, আর তুমি কিনা এই বুড়িকে নিয়ে আসছো। কি ভেবেছো কি আমি তোমার মায়ের সেবা করব এখন? কখনোই না। আমার নিজের ঘরের কাজ করতে করতে আমার নিজের জন্য কোনো সময় বের করতে পারি না। এখন তুমি চাচ্ছ তোমার মার জন্য রান্না বান্না করব, কাপড় কাচবো, তাই না? তুমি মনে রেখো, আমি তোমার বিয়ে করা বউ, আমি তোমার কাজের লোক নই যে আমি তোমার মা বাবা তোমার 14 গোষ্ঠীর সেবা করব। আর আপনিই বা কেমন? ছেলে বলল আর তার সাথে চলে এলেন। সাধারণ জ্ঞানটুকু কি আপনার নেই? আর কান খুলে শুনে রাখো রিফাত, তোমার মা যদি এই বাড়িতে থাকে, আমি আর এই বাড়িতে থাকবো না। হয়তো তোমার মা থাকবে, নয়তো আমি থাকবো। এখন সিদ্ধান্তটা তোমার, তুমি কার সাথে থাকতে চাও? এসব কথা শুনে মিমের মা অর্থাৎ রিফাতের শাশুড়ি আর চুপ করে থাকতে পারলেন না। সে ঘোমটা খুলে এসে মিমকে একটা চড় মেরে বসলেন এবং বললেন, বেয়াদব মেয়ে, আমার ঘৃণা হচ্ছে যে তোর মতো মেয়েকে আমি জন্ম দিয়েছি। ছি ছি, তুই এতটা খারাপ, এতটা জঘন্য, নীচ মনের মানুষ। তুই কোনোদিন আমাকে মা বলে ডাকবি না। আমি তোর মতো মেয়ের মা হতে চাই না। রিফাত তখন বলে উঠল, হ্যাঁ মাকে এনেছি, কিন্তু আমার মাকে নয়, তোমার মাকে। শুধুমাত্র এটা দেখানোর জন্য যে তুমি আমার মায়ের সাথে কেমন ব্যবহার করো সেটা বোঝানোর জন্যই তোমার মাকে নিয়ে এসেছি। আর মা, আপনাকে বলছিলাম না যে একটা সারপ্রাইজ দিব? এই ছিল সেই সারপ্রাইজ। রিফাতের শাশুড়ি বলল, শোন মা, তোকে যেমন 10 মাস 10 দিন গর্ভে রেখে লালন পালন করে বড় করেছি, তেমনি জামাই বাবাজির মা বাবাও তাকে কতই না যত্নে বড় করেছে। একই তো কষ্ট, একই তো মায়া। আমি তোর মা বলে তুই আমাকে সম্মান করছিস, তোর শাশুড়িকে কেন সম্মান করতে পারছিস না? তাকে কেন এখনো মা মনে করতে পারিসনি? বাবা মা এত কষ্ট করে ছেলে মেয়েকে লালন পালন করে বড় করে, ছেলে মেয়ের কি উচিত না বৃদ্ধ বয়সে তাদের সেবা যত্ন করা? তুই তো কখনো কারো মা বা শাশুড়ি হবি, তখন তুই যেমন ব্যবহার করছিস তেমনই তোর সন্তানরাও তোর সাথে করবে। তখন তুই বুঝবি কারোর সাথে খারাপ ব্যবহার করলে কেমন লাগে। মিম তখন কান্না করছে আর বলছে, মা আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন খারাপ ব্যবহার করব না আমার শাশুড়ির সাথে। আমি তোকে ক্ষমা করার কেউ না, তুই তোর শাশুড়ির কাছে ক্ষমা চা, সে যদি ক্ষমা করে দেয় আল্লাহ তোকে ক্ষমা করে দেবে। মিম তখন রিফাতের পায়ে হাত দিয়ে বলল, আমাকে তুমি মাফ করে দাও, চলো আজই আমরা মাকে নিয়ে আসব। আমি তার সেবা যত্ন করতে চাই, তার কাছে মাফ চেতে চাই। সব মাই মা, শাশুড়ি এবং নিজের মায়ের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু আমাদের চিন্তাভাবনায়। চলুন আমাদের আশেপাশে এমন কেউ থাকলে তাদের সাথে এই গল্পটি শেয়ার করি আর বলতে শিখি যে মাকে সম্মান করতে শিখুন। আমাদের প্রতি যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। রাতের মধ্যভাগে ঢাকার এক ফুটপাতে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তামিম, হাতে সিগারেট ও 1 কাপ গরম চা। জীবনের অনেক অমীমাংসিত সমীকরণ কল্পনায় ভেসে আসছিল তার। অনেক টাকার মালিক তামিম, কি নেই তার? যাদেরকে সে জীবনে ভালোবেসেছে তারা সবাই তাকে ছেড়ে চলে গেছে। এখন অনেক একা তামিম। চায়ের কাপে চুমুক দিতেই এক কাজল চোখের খুব সাজগোজ করা মেয়ে এসে হাজির হলো তামিমের সামনে। মেয়েটা দেখতে খুব মিষ্টি। তামিম জিজ্ঞেস করলো, কি চাও? মেয়েটা হাতের আঙুল টিপতে টিপতে বলল, যাইবেন নাকি স্যার? চলেন, আমি আপনারে ঠিক কইরা দিব। আমার কাছে সব বেদনার ওষুধ আছে। সামান্য কিছু সময় আগেই তামিমের স্ত্রী
তামিমকে ছেড়ে চলে যায়। সে তামিমের সাথে সংসার করবে না বলে চলে গেছে, আর কখনো হয়তো সে ফিরে আসবে না। যেতে যেতে বলে গিয়েছিল ডিভোর্স পেপার পাঠিয়ে দিবে 2-1 দিনের মধ্যে। তামিমের অবস্থা এই মুহূর্তে কেমন তা তো আপনারা বুঝতেই পারছেন। তামিম মেয়েটিকে বলল, আমার মন মেজাজ খুব খারাপ, এখান থেকে যাও তো। তুমি আমাকে যেমনটা ভাবছো আমি আসলে তেমন নই, শুধু শুধু নিজের সময় নষ্ট করো না। তামিম তখনও দেখল মেয়েটি তার আশেপাশে ঘুরঘুর করছে। একটু পর খেয়াল করে দেখল বকাটে একটি ছেলে এসে মেয়েটির চুলের মুঠো ধরে বলল, এই শালি, এইখানে দাঁড়ায় আসস কেন? কয় টাকা হইছে? আজকে কিন্তু আমার টাকা লাগবো, যেমনে পারস জোগাড় করবি, নয়তো দেখিস তোরে কি করি। ছেলেটি চলে যাবার পর মেয়েটি ফুটপাতে বসে কান্না করতে লাগলো। তামিম ধীরে ধীরে তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, ছেলেটা তোমার কি হয়? এত খারাপভাবে কেন কথা বললো তোমার সাথে? এইসব আপনি চাই না কি করবেন, যান আপনি আপনার কাজে যান। আমার পরিচয়, আমি একজন বিছানা সঙ্গী, টাকার লাইগা গতর বেচ্চা খাই। আমাগো কোনো জাত নাই, সবার কাছে আমগো পরিচয় এটাই। তামিম তবুও ওইখান থেকে সরল না। আরে চোখের পানি মুছো, চলো আমার সঙ্গে। মেয়েটা চোখের পানি মুছতে মুছতে তামিমের গাড়িতে এসে বসল। তামিম ওর মনের অবস্থা বুঝতে পারছিল। ও যদি আজকে টাকা না দিতে পারে ওর হয়তো খারাপ কিছু হবে। তামিম মেয়েটিকে জিজ্ঞেস করল, তোমাকে দেখে তো ভদ্র ঘরের মেয়ে মনে হচ্ছে, এই পথে কিভাবে আসলে? আর এই ছেলেটার সঙ্গে তোমার কি সম্পর্ক? ওর উত্তরটা যে এমন হবে তা তামিম কল্পনাও করতে পারেনি। মেয়েটা বলল, ছেলেটা নাকি ওর জামাই। আপনারা অবাক হচ্ছেন? এখানেই শেষ নয়, গল্প তো মাত্র শুরু। ছেলেটা বিয়ের আগে থেকে নেশায় আসক্ত ছিল, কিন্তু মেয়েটা ওর কিছুই জানতো না। বিয়ের পর সব জানতে পারে, তখন অনেক দেরি হয়ে যায়। ছেলেটা এতটাই নেশায় আসক্ত হয়ে পড়ে যে নেশার টাকা জোগাড় করার জন্য তার স্ত্রীকে এই কাজ করতে বাধ্য করে। মূলত ছেলেটা তার বাবা মাকে একদম নিঃস্ব আর সর্বশান্ত করে দেয়। আর একটা সময় তার বাবা মা এই চাপ সইতে না পেরে দুনিয়া থেকে বিদায় নেয়। ঠিক তার কিছুদিন পর নিজের বউকে টাকার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে রাত কাটাতে বাধ্য করে। মেয়েটির পরিবারে কেউ না থাকায় একটি সময় মুখ বুঝে সে সব সহ্য করে নেয়। পৃথিবীটা বড়ই অদ্ভুত, যে সংসারের জন্য একটি মেয়ে তার সর্বস্ব ত্যাগ করতে রাজি, আমরা তার সম্মানটুকু রক্ষা করতে পারি না। আসুন আমরা নারীদের সম্মান দিতে শিখি। আমাদের গল্পটি যদি আপনাদের কারো পরিবারের সাথে মিলে যায় তাহলে অবশ্যই শেয়ার করুন। আমাদের প্রতি যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। শহরের মধ্যবিত্ত পরিবারের সন্তান রিফাত, মা বাবা আর ছোট বোন রিপুকে নিয়ে ছোট্ট সুখের সংসার। রিফাতের বাবা ছোটখাটো একটি কোম্পানিতে চাকরি করেন। সমবয়সী অনেক বন্ধুদের বাইক দেখে সে একদিন সাহস করে বাবা মাকে বলেই ফেলল, আমাকে একটি বাইক কিনে দাও। এই কথা শুনে বাবা রাগ করে অনেক শাসনমূলক কথা আর হাজারো অভিযোগের আঙুল তুলে দিল তার দিকে। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের অভিমান দেখানোর মানুষগুলোর সংখ্যা খুবই কম হয়। প্রথমত মা, দ্বিতীয়ত ভাই বোন। বাইক কেনার শখ পূরণ হবে না জেনে রিফাতের মনটা আজ বেশ খারাপ। মা তাকে সান্ত্বনা দিচ্ছে। ভাইয়ের মন খারাপ দেখে বোন পাশ থেকে বলল, মা ভাইকে একটা বাইক কিনে দাও। আমি কিছু টাকা জমিয়েছি, বাবাকে তুমি বুঝিয়ে বললে শুনবেন। শত ঝগড়ার মাঝেও মধ্যবিত্ত পরিবারের ভাই বোনের প্রতি এই টানটা যেন আজীবনের। অফিস থেকে ফেরার পর মা বাবাকে বললেন, ছেলেটার মন খারাপ, ওর বোন জমানো টাকা দিয়েছে ভাইয়ের বাইক কেনার জন্য। আমার কাছে কিছু আছে, তুমি দেখো না কম দামে হলেও ছেলেটাকে একটা বাইক কিনে দিতে পারো কিনা। বাবা রিফাতকে ডেকে বললেন, পুরনো একটা বাইক কিনে নে বাবা, তুই তো জানিস তোর বাবার অবস্থা। গত মাসে খুব কষ্ট হয়ে গেছে তোর বোনের সেমিস্টার ফি দিতে।
নতুন কিনতে গেলে তো ধার দেনা করতে হবে। ছেলে খুশি হয়ে জানালো, আব্বু পুরনো হলেও হবে। পরদিন বাবা ব্যাংক থেকে জমানো টাকা তুলে মায়ের হাতে দিলেন। মায়ের চোখে ছেলের শখ পূরণের উচ্ছ্বাস। আজ অফিস থেকে ফিরে বাবা ছেলেকে নিয়ে বাইক কিনতে যাবে। পুরো পরিবার জুড়ে আনন্দের ছোঁয়া। মধ্যবিত্ত পরিবারের একজনের সুখে সবার মুখে যেন হাসি ছড়ায়। বাবা অফিসে যাওয়ার পর উচ্ছ্বাসিত রিফাত বেশ কিছু পুরনো বাইক দেখল, যে পুরনোর মাঝেও রয়েছে সাধ্যের হিসেব নিকেশ। কিন্তু বুকে ব্যথা নিয়ে হঠাৎ দুপুরে বাড়ি ফিরলেন বাবা। সুখের তীরে আচমকা দুঃখের ঢেউ যেন আছড়ে পড়ল। ব্যথা বাড়তে থাকায় রিফাত বাবাকে নিয়ে হাসপাতালে রওনা দিল। আড়াল থেকে মা তাদের পথ প্রাণে চেয়ে রইল। বিকেলবেলা বাসায় এসে মাকে জানালো, ডাক্তার বলেছে বাবার হাটে রিং পরাতে হবে। মা, ঘরে যা টাকা পয়সা আছে সব দাও, সাথে বাইকের টাকাটাও। মা স্তব্ধ হয়ে রইলেন। মাকে সান্ত্বনা দিয়ে বলল, মা, বাবা ভালো আর সুস্থ থাকলে বাইকের অভাব হবে না। আর এখন বাইকের দাম অনেক বেশি, পরে না হয় কেনা যাবে। তুমি কোনো চিন্তা করো না মা। কেউ কি জানে মা আর ছেলের মাঝে পৃথিবীর কত বড় অভিনয় হয়ে গেল। হাসপাতালের বেডে অসুস্থ বাবার ওষুধের প্রেসক্রিপশনের আড়ালে রিফাতের উচ্ছ্বাসের সেই হাসিটা একেবারেই মলিন হয়ে গেল। বাবার ওষুধ হাতে নিয়ে হেঁটে যাওয়ার ছেলেটা নিজ থেকেই শিখে গেল কোন কোন সময় পৃথিবী কতটা নির্মম। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা বয়সের ভারে দায়িত্ব নিতে শিখে না, ওরা দায়িত্ব নিতে শিখে নেয় আঘাতে। মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আকাশপানে নিজেদের অভিযোগগুলো ছুড়ে দেয়। সেই অভিযোগ আর দীর্ঘ নিঃশ্বাসের বোবা কান্না পৃথিবীর কোটি কোটি শব্দের মাঝে কখন যে নিমিষেই হারিয়ে যায় তা ঘুণাক্ষণেও টের পায় না। নিজের ইচ্ছেগুলোকে গলা টিপে মেরে ফেলা যদি হত্যা হতো, তাহলে মধ্যবিত্ত পরিবারের প্রতিটি সন্তানকে এই অপরাধে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়া হতো। মনের ভিতরে জমিয়ে রাখা শত ইচ্ছে, শখ ও কষ্ট লুকিয়ে রেখে দিন শেষে হাসপাতাল থেকে বাবাকে নিয়ে ফিরতে পারা, পরিবারের সবার সাথে আনন্দের সময়গুলো ভাগাভাগি করে নেয়ার নামই মধ্যবিত্ত। মধ্যবিত্ত পরিবারের সন্তানরা সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় অভিনেতা। আমাদের গল্পটি যদি আপনাদের কারো পরিবারের সাথে মিলে যায় তাহলে অবশ্যই শেয়ার করুন। আমাদের প্রতি যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। কালই তোমার জীবনের শেষ দিন। স্বপ্নে এ কথা শুনে মাঝরাতে আঁতকে উঠলেন মৃত্যু পথযাত্রী এক ধনী ব্যক্তি। ঘুম থেকে লাফ দিয়ে উঠেই ডাকলেন নিজের 4 স্ত্রীকে। পরকালে একা যেতে হবে বলে লোকটি ভয়ে একদম দিশেহারা হয়ে পড়েছে। তিনি কোনোভাবেই একা পরকালে যেতে চান না। তিনি তার 4র্থ স্ত্রীকে সবচাইতে বেশি ভালোবাসতেন, তাই তাকে দামি সব গহনা ও কাপড় চোপড় কিনে দিতেন। তাই সবার প্রথমে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার সাথে মরতে রাজি আছো? 4র্থ স্ত্রী বললেন, দুঃখিত, আমি এটা করতে পারবো না। এই বলে সে চলে যায়। লোকটি তার 3য় স্ত্রীকেও অনেক ভালোবাসতেন এবং তাকে নিয়ে অনেক গর্বও করতেন। 3য় স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার সাথে পরপারে যেতে রাজি আছো? 3য় স্ত্রী সরাসরি জবাব দিলেন, না। তা কি করে সম্ভব? আমি আমার জীবনকে অনেক বেশি ভালোবাসি। আমি তোমার সাথে মরতে পারবো না। তুমি মরে গেলে আমি পুনরায় বিয়ে করে নিব। তার 2য় স্ত্রী সব সময় কোনো বিপদে আপদে সর্বদা পাশে থাকতেন। 2য় স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার সাথে পরপারে যাবে? 2য় স্ত্রী জবাব দিলেন, দুঃখিত, এবার আপনার জন্য আমার পক্ষে কিছু করা সম্ভব না। অনেক চিন্তিত লোকটির কানে একটি আওয়াজ আসলো। কেউ একজন বলছিল, আমি আপনার সাথে মরতে প্রস্তুত, যেতে প্রস্তুত, যেখানে আপনি যাবেন না কেন। লোকটি লক্ষ্য করে দেখলেন এই আওয়াজ আসলে আর কারো নয়, তার 1ম স্ত্রীর, যাকে তিনি সবচেয়ে কম যত্ন নিয়েছিলেন। প্রচণ্ড অনুতপ্ত হলেন এবং তিনি 1ম স্ত্রীকে বললেন, আমি অত্যন্ত দুঃখিত,
জীবনে তোমার প্রতি আমার সবচেয়ে যত্নশীল হওয়ার দরকার ছিল, সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসা উচিত ছিল। এই গল্পের মূল কথা হচ্ছে 4 স্ত্রী দ্বারা বোঝানো হয়েছে যে চতুর্থ স্ত্রী হচ্ছে আমাদের শরীর, যাকে আমরা সুন্দর করতে কত কিছুই না ব্যবহার করি, কিন্তু দিন শেষে সে আমাদের সঙ্গে পরপারে যাবে না। তৃতীয় স্ত্রী হচ্ছে আমাদের ধন সম্পদ, যার জন্য আমরা সারাটা জীবন শেষ করে দেই, কিন্তু সেই ধন সম্পত্তি ও মৃত্যুর পর আমাদের সঙ্গী হয় না এবং মৃত্যুর পর তা অন্যদের মধ্যে ভাগ হয়ে যায়। দ্বিতীয় স্ত্রী হচ্ছে আমাদের পরিবার ও বন্ধু বান্ধব, যারা আমাদের বিপদে আপদে সবসময় আমাদের পাশে থাকে, কিন্তু আমাদের মৃত্যুর সময় তারা আমাদের সঙ্গী হতে পারে না। তারা সর্বোচ্চ আমাদের অন্ত্যেষ্টিক্রিয়ার শেষবারের মতো বিদায় জানাতে আসতে পারে। সর্বশেষে আমাদের প্রথম স্ত্রী হচ্ছে আমাদের আমল বা ভালো কাজ, যা আমরা অবহেলা করি এবং সর্বদাই সবচাইতে কম গুরুত্ব দিয়ে থাকি। শরীরের যত্ন নিন, ধন সম্পত্তি উপভোগ করুন, বন্ধুবান্ধব ও পরিবারের প্রতি মনোযোগী হন। পরিশেষে নিজেকে সবচেয়ে বেশি নিয়োজিত করুন ভালো কাজে, কারণ দিন শেষে আপনার ভালো কাজ বা আমল থেকে যাবে, বাকি সব পড়ে থাকবে। আজ আমার মায়ের বিয়ে। আমার বাবা মারা গেছে 3 বছর হয়ে গেছে। নানা ভাই বাবা মারা যাওয়ার পরপরই মাকে বিয়ে দিতে চায়, কিন্তু মা রাজি হয়নি। এবার নানা ভাই মার কথা না শুনেই বিয়ে ঠিক করে ফেলেন। মার কোনো কথাই নানা ভাই শুনতে রাজি না। আমার মার যার সাথে বিয়ে হবে তার আগে বিয়ে হয়নি, কিন্তু মাকে সে একবার দেখেই বিয়ের জন্য রাজি হয়ে যায়। বিয়ের দিন সকালবেলা আমাকে লুকানোর জন্য নানাদের পাশের বাড়িতে নিয়ে গেলেন বড় মামি। আমাকে নিয়ে যাওয়ার সময় মা অশ্রু চোখে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন, কিন্তু নানার ভয়ে কিছু বলতে পারছিলেন না। আমি মামিকে বললাম, ও মামি, আমার মায়ের বিয়ে, আর তুমি আমাকে ওই দিকে কোথায় নিয়ে যাচ্ছ? মামি আমাকে ধমক দিয়ে বললেন, বাপকে তো খেয়ে বসেছিস, এখন মাকে নিয়ে আমাদের ঘাড়ের উপর চেপে বসে আছিস। আমি মামির কথা বুঝতে পারলাম না। আমি আবারও মামিকে বললাম, মামি, আমাকে কেন এখানে রেখে যাচ্ছ? আমি আমার মায়ের কাছে যাব। বলতেই মামি এক চড় বসিয়ে বললেন, এত কথা বলিস কেন বেয়াদব মেয়ে? এখানে রেখে যাচ্ছি, তোর মায়ের বিদায় না হওয়া পর্যন্ত চুপচাপ এখানে বসে থাকবি। তারপরও আমি বলতে লাগলাম, মামি, আমাকে সঙ্গে নিয়ে চলো, আমি মার কাছে যেতে চাই। মামি আমার কোনো কথাই শুনলেন না, দরজায় তালা মেরে আমাকে একা রেখে চলে গেলেন। আমি একা থাকতে খুব ভয় পাই। এই বাড়ির সবাই নানাদের বাড়িতে, আছি আমি একা, আর কেউ নেই। মামি চলে যাওয়ার পর বাড়ির পেছনের জানালা খুলে রাস্তার দিকে তাকিয়ে রইলাম, যদি মাকে একটু দেখতে পাই। কিছুক্ষণ পর দেখলাম একটি গাড়ি আসলো, খুব সুন্দর গাড়িটি। বুঝলাম বর এসেছে। তখন ভয় হচ্ছিল, ওরা বুঝি তখনই আমার মাকে নিয়ে চলে যাবে। আচ্ছা, মা এখন কি করছে? মারও কি খুব খারাপ লাগছে আমার জন্য? কি জানি। দুপুরে মামি খাবার নিয়ে আসলেন আমার জন্য। বললেন, খেয়ে নে মা, কিছুক্ষণের মধ্যে তোর মাকে নিয়ে চলে যাবে ওরা, তারপর আমি এসে তোকে নিয়ে যাব। আর একটু সময় কষ্ট করে থাক। আমার ভেতরটা যেন কেমন করে উঠল, খুব ভয় হচ্ছে, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি কিছু না বলে খাবারের প্লেটটা সরিয়ে আবার জানালায় দাঁড়িয়ে রইলাম, এই আশায় যদি মাকে একটু দেখতে পাই। আমি হঠাৎ চমকে উঠলাম নানাদের বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনে। কারো গলায় শোনা যাচ্ছে, মেয়ের সন্তান আছে, আগে বলেনি কেন? কথাটি শুনে শিউরে উঠলাম, চুপ করে রইলাম। তখন কেউ একজন দরজাটি চট করে খুলল। চমকে উঠে দেখলাম মামি বলল, আয় মা, বলে কোলে নিল আমাকে। আমি তো খুবই অবাক হচ্ছি, আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছ কেন মামি? বরযাত্রী তো এখনো যায়নি। বললাম, ও মামি, আমাকে নিয়ে যাচ্ছ কেন? মামি বলল, তোর মার নতুন বর আগে থেকেই জানে সব কিছু, তোকেও নাকি নিয়ে যাবে।
আরও চমকে উঠলাম। মার বর নানাকে বলল, আপনি তো মুরব্বী মানুষ, নামাজ কালাম পড়েন, কিন্তু মেয়ের বিয়ে দেবার জন্য কত বড় মিথ্যে নাটক সাজালেন। আপনি বলেছিলেন আপনার মেয়ের শুধু বিয়ে হয়েছে কিন্তু সন্তান নেই। আমি তো সন্তান আছে জেনেই আপনার মেয়েকে বিয়ে করতে এসেছি। আমি চাইলেই একটি কুমারী মেয়ে বিয়ে করতে পারতাম, কিন্তু করিনি। আমি চেয়েছি জান্নাত ক্রয় করতে। আপনার মেয়ের একটি জান্নাতকে জন্ম দিয়েছে, আর আমি সেই জান্নাত লাভের আশায় তাকে বিয়ে করছি। আর আপনি কি না আমার সেই জান্নাতকে লুকিয়ে রেখেছেন? নানা ভাই কাঁদছে, মা কাঁদছে, এমনকি বাড়িতে থাকা সকল মানুষের চোখেই জল, যেন তারা এমন খুশির সংবাদ আর কখনো শুনেননি। মামির কাছ থেকে মার নতুন বর আমাকে কাছে নিয়ে বললেন, মা, আমি তোমাকে আমার রাজকন্যা হিসেবে রাখব, বাবার সম্পূর্ণ দায়িত্ব পালন করব। তুমি কি তার বিনিময়ে কেয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবে, উনি আমার পিতা, তিনি আমাকে জান্নাত মনে করে লালন পালন করেছেন? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, বুঝতে পারছিলাম না কি বলবো। না বুঝেই বলে ফেললাম, হ্যাঁ, আমি আল্লাহর কাছে বলবো আপনিই আমার বাবা, যিনি আমাকে লালন পালন করেছেন, বড় করেছেন। এই কথা বলতেই বাবা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে মা তার চোখের জল লুকাতে চাইলেন, কিন্তু পারলেন না। আসলে মানুষ দুঃখের কান্না লুকাতে পারলেও সুখের কান্না লুকাতে পারে না। আমাদের গল্পটি যদি আপনাদের কারো পরিবারের সাথে মিলে যায় তাহলে অবশ্যই শেয়ার করুন। আমাদের প্রতি যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান।